বিএনপি ভোটে জয়ী হলে সব গুমখুনের বিচার হবে, দ্রুত নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান নেতাদের। জাতীয় স্বার্থে এক থাকার ডাক জামায়াতের। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবে। রাজনীতিতে ভিন্নমত থাকা এটা সৌন্দর্য। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মত পার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না। এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চাই ইউ, সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে, সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেবো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চীন বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় অন্তর্বর্তী সরকার। বেইজিংয়ে 28 মার্চ ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠক, সফরে গুরুত্ব পাবে বিনিয়োগ ইস্যু। স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় স্বাধীনতা দিবসে গতবারের মতো ঢাকায় হবে না কুচকাওয়াজ, যথাযোগ্য মর্যাদা হবে। 63 জেলায় মুক্তিযোদ্ধারা পাবেন সংবর্ধনা, জানালো প্রেস উইং। ঠিকাদারির কাছ থেকে ভাগ বাটোয়ারা 1300 কোটি টাকা লুটপাটের অভিযোগ শেখ সেলিমের বিরুদ্ধে। কমিশন বাণিজ্যের তথ্য অনুসন্ধানে দুদক, এসকে শুরু ইনুর বিরুদ্ধে মামলা। এবং বই ছাপাতে বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। মঙ্গলবারের মধ্যেই সব স্কুলে পৌঁছানোর আশা। কাগজ মজুত করে সংকট তৈরির চেষ্টায় ছিল অসাধু ব্যবসায়ীরা, দাবি এনসিটিবির। বিএনপি নির্বাচনে জয়ী হলে সব গুম খুনের বিচার হবে। আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দলের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি উগ্রবাদীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানীর লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহীদদের পরিবারের সঙ্গে আমরা বিএনপি পরিবারের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র ও ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। বিএনপি নির্বাচনে জয়ী হলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সব হত্যা গুমের বিচারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। শহীদ পরিবার এবং গুম খুন নির্যাতনের বিচারের সব রাজনৈতিক দলের ঐক্যমত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি উগ্র মনোভাবীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দিতে হবে। অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। কারণ যত দেরি হবে তত বেশি আবার ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথার চাল দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। যারা জঙ্গি মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করে। এদিকে রাজধানীতে আলাদা ইফতার মাহফিলে বিএনপির 2 স্থায়ী কমিটির সদস্য বলেন, বিশেষ বিশেষ দলকে সুবিধা দিতে সংস্কার কার্যক্রম চলছে। যত দ্রুত নির্বাচিত সরকার আসবে তত দ্রুতই সংকট কেটে যাবে। নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন ওইটুকু সংস্কার করেন শুধু নির্বাচনের জন্য। নির্বাচনের পরে দেশে নতুন সংসদ আসবে, ও যেই আসুক তারা যেটা করবে সেটাই মেনে নেব, কিন্তু কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে, আপনাদের সমস্যাগুলো সমাধান করতে অনেক সহজ হবে। অসহিষ্ণু না হয়ে সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। দলকে ক্ষমতায় আনার জন্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
রাজনৈতিক মতভেদ থাকলেও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। আর দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে। রাজধানীতে আলাদা ইফতার মাহফিলে যোগ দিয়ে কথা বলেছেন জামায়াতের শীর্ষ দুই নেতা। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের দুটি সংগঠন বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিলে যোগ দেন রাজনীতিবিদরাও। এতে অংশ নিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পাশাপাশি বিগত ফ্যাসিস্ট সরকারের যারা অপরাধে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময় প্রয়োজন অহেতুক বিলম্ব না করে তার মধ্যে সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করা উচিত। জাতির প্রতি যারা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা চালিয়েছে, নিষ্ঠুরতা, বর্বরতা চালিয়েছে, তাদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল হয়েছে, আইন হয়েছে, এটাকে আরো ত্বরান্বিত করে জাতির সামনে সেই বিচারের নিষ্ফল হওয়া প্রয়োজন। এদিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, তবে জাতীয় স্বার্থে সবাইকে এক থাকা উচিত। রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য। মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা এখন মতপার্থক্য করি না, এখন আমরা মতবিরোধ করি। এই জায়গায় আমাদের আপত্তি। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মতপার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না। এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। এ সময় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় দোষীদের সঠিক বিচার চান জামায়াত আমির। জ্বালাতন তিনি করেছেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চাই ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে কথা বলেছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে সিইসি জানিয়েছেন, সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। এ সময় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের এজেন্টদের প্রশিক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতা চায় ইসি। লোকাল অবজারভারদের প্রশিক্ষণ সহ অর্থ সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কেন্দ্রে বিরোধী প্রার্থীদের এজেন্টদের থাকতে না দেয়া দেশের নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এ অভিযোগ বেশ পুরনো। আগের কমিশনগুলো এজেন্টদের কেন্দ্রে থাকতে দেওয়ার ব্যবস্থা করার কথা জানালেও বাস্তবে এর মিল পাওয়া যায়নি খুব একটা। আবার প্রার্থীদের অনেক এজেন্টও তার কাজের পরিধি সম্পর্কে জানেন না ঠিকমতো। তাই পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। রোববার সকালে রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে দেশের আগামী সংসদ নির্বাচনে বিভিন্ন বিষয়ে সহায়তার আশ্বাস দেন তিনি। আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকেন তাদের একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করার জন্য, এটা তো আমাদের আওতার বাইরে। আমরা আমাদের লোকগুলাকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলাকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে এটা ট্রেনিং দেওয়ারটা কীভাবে করা যেতে পারে, ওনারা কাছে সে সাহায্যটা আমরা চেয়েছি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা। বিগত নির্বাচনগুলোতে এজেন্টরা কেন্দ্রে থাকতে পারতেন না, আগামীতে পারবেন কিনা এমন প্রশ্নে সিএসি বলেন, অতীতের সঙ্গে বর্তমান কমিশনকে মেলানো যাবে না। অতীতেরটা বলে যান, আপনারা বর্তমান নিয়ে থাকেন। আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে, সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেবো। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করা হবে। is to tell the Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise. বৈঠক মূলত নির্বাচন কমিশনের প্রস্তুতির ব্যাপারে বেশি আলোচনা হয়েছে বলে জানান তিনি। এটা কমিশনের সঙ্গে তার দ্বিতীয় বৈঠক। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। চীন বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় অন্তর্বর্তী সরকার। বেইজিংয়ে 28 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হবে। এই সফরে বাংলাদেশে চীনের কারখানা স্থানান্তর ও বিনিয়োগ গুরুত্ব পাবে। প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে সংস্কারের বিষয়ে জাতিসংঘ মহাসচিব সহযোগিতার আশ্বাস দিল, বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়া সংস্কার হবে বলে জানিয়েছেন তিনি।
4 দিনের সফরের ইতি। বিমানবন্দরে সকাল 9:50 বিদায় নিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এবারের সফরে জাতিসংঘ মহাসচিব দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে করেছেন সাক্ষাৎ, পরিদর্শন করেছেন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, দিয়েছেন বাংলাদেশ সংস্কারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস। তাহলে কি আন্তর্জাতিক প্রক্রিয়ায় সংস্কার হবে দেশ? এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দেশের সংস্কার হবে সম্পূর্ণ নিজস্ব প্রক্রিয়ায়। বিদেশি আমাদের যারা ভালো পার্টনার আছেন, আমাদের ওয়েল উইশার আছেন, তারা আমাদেরকে তাদের সাপোর্টের কথা জানিয়েছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট লাগতে পারে, সেগুলোর কথাও বলছেন। কিন্তু এটা আমরা টেকনিক্যাল সাপোর্ট নিব কিনা সে বিষয়ে কিন্তু আমরা এখনো বলিনি। বাট এটা পুরোপুরি হোমগ্রোন একটা রিফর্ম এবং এইটা পুরোপুরি আমাদের মানুষের। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, 26 মার্চ প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশের মাটিতে চীনের বড় বড় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সম্ভাবনা তৈরি করবে, এতে বাড়বে কর্মসংস্থান। চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশের লার্জেস্ট ইনভেস্টমেন্ট করেছে গত 7 মাসে এবং ওরা আরও ইনভেস্টমেন্ট করতে আসছে। এই ভিজিটটার মাধ্যমে বাংলাদেশ চায়নার যে সম্পর্ক, এটা একটা নতুন উচ্চতায় যাবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 7 কলেজের অধ্যক্ষদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয় গঠনে অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নাম নির্ধারণ করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজের 7টা কলেজের ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নামটা চূড়ান্ত করার আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইমেইলের মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত নিয়েছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 17 মার্চ দেশের উচ্চ পদস্থ 127 পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা শুনবেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। চীন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে পিকিং বিশ্ববিদ্যালয়। রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে কথা জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত বলেছেন, বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল প্রস্তুতকারী চীনা প্রতিষ্ঠান লগ্নে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চীনা বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, পশ্চিমা দেশগুলোতে পণ্য রপ্তানিতে ইচ্ছুক কোম্পানিগুলো বাংলাদেশে উৎপাদনের কেন্দ্র করতে পারে। এ সময় চীনা হাসপাতালগুলোকে বাংলাদেশে ক্লিনিক স্থাপন কিংবা যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা দেওয়ার আহ্বান জানান। কুনমিং শহরে 4টি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য উৎসর্গ করা হয়েছে বলেও এ সময় জানিয়েছেন রাষ্ট্রদূত। জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় গত কয়েক বছরের মতো এবারও স্বাধীনতা দিবসে ঢাকায় কুচকাওয়াজ হচ্ছে না, তবে 63 জেলায় কুচকাওয়াজ হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে, তাই এবারও স্বাধীনতা দিবসে ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে বাকি 63 জেলায় যথাযোগ্য মর্যাদায় কুচকাওয়াজ হবে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। 1300 কোটি টাকার ঠিকাদারি কাজ ভাগ বাটোয়ারার মাধ্যমে লুটপাটের অভিযোগ উঠেছে শেখ সেলিমের বিরুদ্ধে। শেখ হাসিনার এই ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ঠিকাদারি কাজে 15% করে কমিশন নেয়ারও অভিযোগ অনুসন্ধান করছে দুদক। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের মন্ত্রিত্ব না থাকলেও ক্ষমতার প্রভাব কোনো অংশেই কম ছিল না। দুদকের অভিযোগে বলা হচ্ছে, স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশই ছিল শেখ সেলিমের নিয়ন্ত্রণে। তেমনি 1300 কোটি টাকার ঠিকাদারি কাজে 15% কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দেশের বিভিন্ন স্থানের 1300 কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে 10% হইতে 15% হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধানমন্ডির বাসায় কিংবা কেন্দ্রীয় ব্যাংকের লকারে অবৈধ সম্পদের সন্ধান পাওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর পরিবারের বিরুদ্ধে নতুন করে মামলা করেছে দুদক। স্ত্রী সন্তান সহ তার বিরুদ্ধে 3 মামলায় 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির আশ্রয়ে স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহৎ অঙ্কের
অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইন্নু ও তার স্ত্রীর বিরুদ্ধে 6 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 18 মার্চের মধ্যে দেশের সব স্কুলে পৌঁছানো হবে মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের আংশিক বাকি থাকা বই। এনসিটিবির চেয়ারম্যান বলছেন, এবারই প্রথম 22 দিনে প্রাথমিক ও 42 দিনে মাধ্যমিকের বই ছাপানোর কাজ শেষ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত ছাপাখানাগুলো। সাইফুল রুদের রিপোর্ট। ছাপাখানায় চলছে শেষ সময়ের কাজ। এক মুহূর্ত যেন বসে থাকার সুযোগ নেই। কর্মীরা পার করছেন ব্যস্ত সময়। বিরামহীন চলছে বাকি থাকা বইয়ের ছাপা ও বাধাইয়ের কাজ। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক ছাপাখানায় সরেজমিনে এই চিত্র দেখা যায়। কর্মীরা জানান, ছাপার কাজ শেষ করতে এবার তারা সময় পেয়েছেন অন্যান্য সময়ের তুলনায় অর্ধেক। আগে তো 98 দিন হইতে হইতে এখন 40 দিন আসছে। ইফতেদার দিলে আর আমাদের বাকি লটগুলো আমরা প্রাথমিক যত যে কাজ করে ডেলিভারি দেওয়ার ওটা আমরা দিচ্ছি। নানা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে এনসিডিবির চেয়ারম্যান জানান, কিছু অসাধু ব্যবসায়ী বই বাধাইয়ের কাগজ মজুত করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করেছে। ঢাকা এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গায় তারা বেশ কয়েকটি গুদাম আবিষ্কার করলেন এবং দেখা গেল যে এই গুদামে প্রায় কয়েক হাজার মেট্রিক টন আর্ট কার্ড খুঁজে পাওয়া গেল, যা আমাদের চাহিদার চাইতে অনেক বেশি ছিল। 16 মার্চ শেষ হতে যাচ্ছে বই ছাপানোর কাজে এনসিটিবির বেঁধে দেওয়া সবশেষ সময়। এদিন রাতেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বই নিয়ে ছুটবে পরিবহনগুলো। সময় সংবাদকে একথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। মোবাইলে কথা বলার ভোগান্তি কমাতে অপারেটরদের জন্য 6,500 কোটি টাকার তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি। আসছে জুনে ওই নিলামে 700 মেগাহার্জ ব্যান্ডের তরঙ্গ বিক্রি হবে, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে 263 কোটি টাকা। উচ্চ দামে তরঙ্গ কিনতে চায় না মোবাইল অপারেটররা, আবার ছাড় দিতে রাজি নয় নিয়ন্ত্রক সংস্থাও। দেখব শুভ খানের রিপোর্ট। গ্রাহক অনুপাতে কম ব্যান্ডের তরঙ্গ পর্যাপ্ত না থাকায় মানসম্মত ভয়েস কল সেবা নিশ্চিত করতে পারছে না মোবাইল অপারেটররা। এই অবস্থায় সেবার মান বাড়াতে 700 মেগাহার্জ ব্যান্ডে 25 মেগাহার্জ তরঙ্গ নিলামে তুলতে যাচ্ছে বিটিআরসি। 700 মেগাহার্জ নিম্ন ফ্রিকোয়েন্সি হওয়ায় এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে প্রতি মেগাহার্জ তরঙ্গের দাম 263 কোটি টাকা চায় নিয়ন্ত্রক সংস্থা। তবে 263 কোটি টাকা ভিত্তিমূল্য নিয়ে আপত্তি তুলেছে মোবাইল অপারেটররা। স্পেকট্রাম নেওয়া এত অতিরিক্ত মূল্যে একেবারে সাস্টেনেবল হবে না, স্পেশালি ফর স্মলার অপারেটর। যদি কেউ এটা নিয়ে ঠিকমতো রিটার্ন না আনতে পারে, তাহলে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট করাও কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায়। দামের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় বিটিআরসি। হঠাৎ করে অনেক বাড়িয়ে দেওয়া বা অনেক হঠাৎ করে কমিয়ে দেওয়া হয়তো কাম্য না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলছেন, দাম কমানোর উদ্যোগ নেবেন তিনি। আমি চেষ্টা করব বিটিআরসিকে কিভাবে এখান থেকে একটু সরিয়ে নিয়ে আসা যায়। দেশে বর্তমানে 18 কোটি 66 লাখ গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ পোশাক। এবছরের ফ্যাশন ট্রেন্ডে দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের ঝোঁক পাকিস্তানি পোশাকেও। এবারের ঈদে দেশের ফ্যাশন জগৎ সেজেছে নতুন সাজে। হালকা তবে নজর কাড়া, ঐতিহ্যবাহী অথচ আধুনিক এরকম নকশাই দেখা যাচ্ছে ঈদ বাজারে। গরমের কথা মাথায় রেখে হালকা রং ও ঢিলে ঢালা নান্দনিক সব ডিজাইনের পোশাকের পসরা নিয়ে বসেছে ফ্যাশন হাউসগুলো। স্থানীয় ও বিদেশি মোটিফকে প্রাধান্য দিয়ে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি ও কাফতান সহ প্রায় সব পোশাকে তুলে ধরা হয়েছে শৈল্পিক নান্দনিকতা, ঐতিহ্যের মিশেল। উৎসবের আবহে নারী ক্রেতাদের মূল আকর্ষণ হয়ে উঠেছে জমকালো সিল্ক ও শিফনের ওপর জারদৌসি, মিররের শুকনো কাজের শাড়ি, অর্গানজা, আরামদায়ক আনারকলি, স্ট্রাকচার্ড কাফতান এবং নানা ডিজাইনের কামিজ।